আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো এলএলবি ফাইনাল ইয়ারের যারা এখানে উপস্থিত আছেন পরীক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা ছাড়াও যারা নতুন আছেন তাদের জন্য মনে করেন এই ভাইবা কথাটা একেবারে নতুন, এবং যারা পরীক্ষার্থী তারা তো এখনো পরীক্ষা দেন নাই, তাই এই কারণে আপনাদের কাছেও এটা নতুন। কিন্তু কথা হচ্ছে গিয়ে যারা নতুন আছেন তাদের জন্য খুবই একটা ভালো সুযোগ হচ্ছে আজকের ক্লাসটি। কারণ হচ্ছে গিয়ে আপনারা আহ, অনেক আগেই অ্যাডভান্স লেভেলে আপনারা জানতে পারতেছেন অ্যাডভান্স, ঠিক আছে। আর পরীক্ষার্থীরা তো ওনারা টেনশনেই আছেন, ঠিক আছে। যেমন নাহিদ আপু আছে, রফিক ভাই আছেন, তো মৃদুল দা আছেন, তো আপনারা মোটামুটি টেনশনেই আজকে ক্লাসে জয়েন করছেন। কিন্তু বাকি যারা নতুন আছেন তাদের কোনো টেনশন নাই, কিন্তু অনেক বড় অভিজ্ঞতা আপনাদের হয়ে যাচ্ছে। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটাতে সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটছে। আমার আসলে ঈদটা আসলে খুবই খারাপই বলা যায় গেছে। কারণ হচ্ছে গিয়ে ২৭ রমজান থেকে আমি অনেক অসুস্থ ছিলাম। আর আসলে অনেক অসুস্থই বলা যায়। আসলে এতটা অসুস্থ আমি মানে কোনো বছরে হইছি কিনা মানে ঈদের সময় মনে নাই, ঠিক আছে। তো আশা করি আমার মতো না আপনাদের সবার ঈদ ভালো কাটছে। সংক্ষেপে বলতে পারেন, আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন, আমি শুরু করে দেবো। আরো ২-১ মিনিট ওয়েট করতেছি যে আরো কেউ যদি জয়েন করে কিনা। আপনাদের ঈদ কেমন কাটলো? মার্জিন আপু, ঈদ কেমন কাটছে আপনার? মার্জিন আপু আছে না চলে গেছে? সুবর্ণা আপু তো চলে গেছেন না বিদেশে? দেশে তো আপনার ঈদ অনেক ভালো কাটছে, আমি দেখছি আপনি অনেক আনন্দ করছেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভালো কাটছে, শুধু রান্না করতে করতেই জান শেষ। সারাদিন শুধু রান্নাই করে গেছি। বাকি সব আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এবং ওয়েদারটাও খুব ভালো ছিল, তো আলহামদুলিল্লাহ। আসলে ওয়েদার সবকিছুই ভালো ছিল। আর আমি অসুস্থতার কারণে মানে কিছুই খেতে পারিনি ২৭ রমজান থেকে শুরু করে একেবারে এখনো পর্যন্ত বলা যায় মানে আমার খাওয়ার প্রতি একবার রুচি চলে গেছে, বুঝছেন। শেষের দিকে যে ৩টা রমজান ছিল ২৭, ২৮ বা ২৮, ২৯, ৩০, এই রোজাগুলো আমি মানে কিছুই খেতে পারিনি, মানে একটা খেজুরও মুখে দিতে পারিনি। আচ্ছা যাই হোক, এগুলো সব আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা। আপনাদের দোয়ায় আমি এখন ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো দেখেন, ভাইবাটা নিয়ে আসলে আপনাদের কোনো টেনশন নাই, ঠিক আছে। আহ এটা জাস্ট আসলে আপনাদেরকে দেখা যে আপনারা আসলে কতটুকু পরীক্ষাটা দিয়ে আসছেন, বা আপনারা আসলে যে অ্যাডভোকেট হবেন যে আসলে এটার জন্য যোগ্য কিনা আপনি, ঠিক আছে। এইটাই আসলে মূলত দেখা হয়, বুঝতে পারছেন। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই যারা পরীক্ষার্থীরা আছেন। তারপরেও আমাদের এটা যেহেতু পড়ালেখার অংশ, এখানে মার্কস আছে ৫০ মার্ক। তো এটা তো ভালো করতে হয়। তো এই কারণে হচ্ছে গিয়ে ভাইবাটা আপনাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আর একটা কথা মনে রাখবেন, ভাইভাতে যদি উপস্থিত না থাকেন, ঠিক আছে, অ্যাটেন্ড না থাকেন, তাহলে কিন্তু ফেইল। আর ভাইভাতে ফেইল মানে পুরো রেজাল্ট ফেইল, ঠিক আছে। গুরুত্ব না কিন্তু আবার গুরুত্ব। তো আপনারা যারা মাস্টার্স করছেন তারা তো জানেন যে ভাইভা পরীক্ষা আপনাদের মাস্টার্সেও হয়। তো মাস্টার্সেও ভাইভাতে উপস্থিত থাকতে হয়, এরকম সেম আপনাদের এলএলবি পরীক্ষাতেও এই ভাইভাতে উপস্থিত থাকতে হয়। তো ভাইভাতে উপস্থিত থাকতে হলে ড্রেস মেনটেন করতে হয়, ঠিক আছে। আমাদের ড্রেস কোড আছে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই যেটা আমি গুরুত্ব সহকারে বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই মেইন কপি নিয়ে পরীক্ষা যেভাবে আপনারা দিতে যান এভাবে ভাইভাতে যেতে হবে। আর ভাইভা মূলত আপনাদের কলেজেই হয়, আপনারা যে কলেজে থেকে পড়ালেখা করতেছেন সেই কলেজেই হয়। আর ভাইবার আগে আপনাদের কলেজে ২-১ দিন ক্লাসও হতে পারে বিভিন্ন কলেজে, ঠিক আছে। যেমন সিলেট ল কলেজে হয়, চট্টগ্রামে হয়, ঢাকাতে বিভিন্ন কলেজে হয়। এখন বাকিদের কলেজগুলোতে যোগাযোগ করতে হবে যে আদৌ কি আপনাদের কলেজে ক্লাস হবে কিনা। ক্লাস হয়, ২-১ দিন ক্লাস হয়। আর আরেকটা
কথা বলে ফেলতে হয়, সেটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইবার জন্য কলেজ থেকে কিছু ফিস আবার ধার্য করা হয়। ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন বা বলেনও যে কলেজ থেকে আবার ফি কেন নেয়? আমরা তো বোর্ড পরীক্ষার ফি দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, সবকিছু করে ফেলছি। কিছুই করার নেই, এটাই নিয়ম, দিতে হবে। কোনো কলেজে ৳১,০০০ নেয়, কোনো কলেজে ৳১,৫০০ নেয়। এটা কলেজ ভেদে। ঠিক আছে? তো এটা আপনাদেরকে দিতেই হবে। কিছু করার নেই, এটা নিয়ম। ঠিক আছে? আবার অনেক কলেজে নাও নিতে পারে। ঠিক আছে? আবার বলিয়েন না যে আমার কলেজে নিচ্ছে না মানে কি আমরা কি আসলে পরীক্ষা দিচ্ছি না বা পরীক্ষা হচ্ছে না। না, এটা ইচ্ছা। ঠিক আছে? অনেকে আছে তারা ভাইবার টাকাটা একসাথে নিয়ে যায় ফর্ম ফিল আপের সাথে। যাক, এতটুকু যে কথা বলছি, এখানে কি কোনো কার প্রশ্ন আছে জানার? জি না ভাইয়া, আপনি বলতে থাকেন, আমি শুনছি। ভাইয়া ভাইবাতে কি মানে আমরা যা বইয়ে পড়লাম এর বাইরে আমাদের প্র্যাকটিক্যাল অনেক প্রশ্ন কি পেঁচাবে? আচ্ছা, আমি প্রশ্নের দিকে পরে যাচ্ছি। মানে এতটুকু পর্যন্ত আমি যে মনে করেন অ্যাডমিট কার্ড নিতে হবে, রেজিস্ট্রেশন কার্ড সাথে নিতে হবে, ড্রেস কোড মানতে হবে। তারপরে আরেকটা কি বলছিলাম? যে ভাইবার জন্য টাকা দিতে হবে। এই ৪ টার ভিতরে আপনারা কোনো কিছু বুঝেন নাই কিছু এরকম আছেন কিনা বলেন? ভাই ড্রেস কোড বলতে কোনটা বোঝাচ্ছে এখানে? ওকে, গুড। ভেরি গুড কোয়েশন। তো তো আমি শুরু করতেছি। দেখেন যে এলএলবি ফাইনালের যে ভাইভাটা পরীক্ষা, এটা হচ্ছে গিয়ে আপনাদের শুধু লিখিত জ্ঞানের মূল্যায়ন নয়, বরং একজন আইনের শিক্ষার্থী হিসেবে আপনার সামগ্রিক যোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। হ্যাঁ? তো প্রথমত হচ্ছে গিয়ে এখানে আপনার প্রশ্নতে আসতেছি। হ্যাঁ? আমার কারণ এখানে ধাপে, ধাপে আসতেছে আপনার প্রশ্নের উত্তর। জি, যে সবাই। এখানে যে শুধু আপনার বিষয়ভিত্তিক যে জ্ঞান যাচাই করা হয়, অ্যা এইটা তো অবশ্যই। আর আপনার যে মৌলিক যে ধারণা কতটুকু আছে, আপনার গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আপনি জানেন কিনা, তার ব্যাখ্যা দিতে পারেন কিনা বা বাস্তব প্রয়োগে আপনি কতটা পরিষ্কার ধারণা রাখেন, এগুলো সম্পর্কে একটু করে যাচাই করা হয়। আর দ্বিতীয়ত যদি আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো যে আপনার উপস্থাপন দক্ষতা। কারণ আপনি যে ভবিষ্যতে যে অ্যাডভোকেট হবেন, যে আসলে আপনি উপস্থাপন কতটুকু করতে পারেন, আপনি গুছিয়ে কথা বলতে পারেন কিনা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, ঠিক আছে? জাস্ট পরিষ্কারভাবে কথা বলতেছেন এটা না। আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। ঠিক আছে? এগুলো সবকিছু একজন এই যেখান এখান থেকে যাচাই করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা। আ তৃতীয়ত হচ্ছে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স আপনার কতটুকু আছে। ঠিক আছে? আচ্ছা, ৪র্থ বিষয় যেটা হচ্ছে গিয়ে আপনার বিশ্লেষণ ক্ষমতা, যে আপনার analytical ability টা কতটুকু আছে। আপনাকে যে মনে করেন টিচাররা প্রশ্ন করবে, সেটা আপনি আসলে কতটুকু ধরতে পারতেছেন। আর সবচাইতে ভেরি ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার ব্যক্তিত্বটা কিরকম, ঠিক আছে? আপনি যে একজন টিচারদের সাথে আপনার প্রিন্সিপাল, আপনার টিচারদের সাথে আপনি এমনকি মানে ভাইবা উঠে উম আ যেমন আমি যেহেতু সিলেট ল কলেজে লেখা করছি, আমি সিলেট ল কলেজের কথা বলতেছি। অনেক ম্যাজিস্ট্রেট, তারপরে বড়, বড় মানুষদেরকে আনা হয় এই ভাইবা বোর্ডে। আচ্ছা, তো এই যে আপনাদের ১ম যে প্রশ্নের কোয়েশনটা আসতেছে যে পোশাকটা, ঠিক আছে? পোশাক বা ড্রেস কোড, এই জিনিসটা সম্পর্কে একটু বলি। তো ছেলের জন্য একটা ফরমাল ড্রেস, যেটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট, আ লাল টাই অথবা কালো টাই, হ্যাঁ? এখানে কালো টাইটা আসে নাই। তো লাল টাই অথবা কালো টাই, কালো জুতা। এখন আমি লাল টাই এবং কালো টাই এটার একটু মানে আ কি আপনাদের যে মানে কি করব? এটাতে যে কনফিউশন যেটা আছে আপনাদেরকে দূর করে দেই। এটা কলেজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? কারণ হচ্ছে কি, যদি যেমন সিলেট ল কলেজে লালটাই বলে দেয়, তাই লালটাই পড়তে হয়। আবার হচ্ছে গিয়ে বিভিন্ন কলেজে দেখি আমি কালোটাইও পড়ানো হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার কলেজ থেকে জেনে নিবেন। এটা আসলে কলেজের উপর ডিপেন্ড করে। কিন্তু মেইন হচ্ছে গিয়ে আ কালোটাই কিন্তু অ্যাডভোকেট হওয়ার পরে নিয়ম। ঠিক আছে? শিক্ষানবিশ আইনজীবী যেহেতু আপনারা শিক্ষানবিশ হিসেবে লালটাই পড়ার হচ্ছে নিয়ম। কিন্তু এটা হচ্ছে গিয়ে তারপরে বললাম যে কলেজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যদি কলেজে বলে যে না আপনারা কালোটাই পড়ে আসেন, তো কালোটাই পড়বেন। ঠিক আছে? কারণ আপনারা এইদিন পরীক্ষার দিন, পরীক্ষা দিয়ে আসার পরে আপনারা মানে বিভিন্ন Facebook গ্রুপে দেখবেন যে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা Facebook এ ছবি ছাড়তেছে। কিছু, কিছু জায়গায় দেখবেন যে কালোটাই পড়ে আসতেছে সবাই। কিছু, কিছু জায়গায় দেখবেন লালটাই। তো এইটা কিন্তু আপনারা কলেজ থেকে জেনে নিবেন। ঠিক আছে? এটা আমার কথার উপর ভিত্তি না। তো ছেলেদের কি ড্রেস কোডের কি নিয়ে আর কোন প্রশ্ন আছে? ও আচ্ছা, কোট আছে, হ্যাঁ? আপনারা ইচ্ছা করলে কালো কোটও পড়তে পারবেন। কালো
কোডটা এখানে লেখা হয় না কেন জানেন? সেটা হচ্ছে গিয়ে কোডটা হচ্ছে গিয়ে আহ গরমের সময় বেশিরভাগ কলেজে না করে। ঠিক আছে? আবার শীতের সময় ভাইবা হলে সবাইকে তখন বাধ্যতামূলক বলে। বুঝতে পারছেন? এইটাও আপনার কলেজ থেকে জেনে নিবেন। আপনাদের কলেজে আপনাদের সবার কলেজেই পরীক্ষার আগে ১ দিন কি ২ দিন ক্লাস হবে। বুঝতে পারছেন? ১ দিন কি ২ দিন ক্লাস হবে। এটা আপনারা জেনে নিয়েন। আপনাদের কলেজ থেকে নোটিশ দিবে। ঠিক আছে? ১ দিন কি ২ দিন আপনাদের কলেজে নেওয়া হবে। আপনাদের সম্পর্কে সবকিছু বলে দেওয়া হবে। ঠিক আছে? ভাইবা সম্পর্কে। তো আর মেয়েদের জন্য শালীনর ফরমাল পোশাকটা বলতে হচ্ছে গিয়ে মেয়েরা হচ্ছে গিয়ে সাদা সালোয়ার কামিজ অথবা সাদা শাড়ি পরবে। ঠিক আছে? আর কালো কোট পড়বে যদি এটা কলেজ থেকে বাধ্যতামূলক করা হয়। ঠিক আছে? আর প্রশ্ন আছে এখানে ড্রেস কোডটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখানে ৫ মার্ক আছে। ৩০ মার্কের মধ্যে ৫ মার্ক আছে এখানে আপনাদের ড্রেস কোডে। মনে রাখবেন। তো যেন তেন ড্রেস পরে গেলে কিন্তু আবার পরীক্ষা হবে না। আর মেয়েরা আবার জিজ্ঞেস করে যে বুরকা পড়তে পারবো কিনা? বুরকা পড়তে পারবেন। ঠিক আছে? কোন সমস্যা নাই। ঠিক আছে? আপনারা পড়িয়েন। যারা মনে করেন পর্দা করেন তারা পর্দা করিয়েন। কোন সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন আরকি যদি সাদা রকমের কোন বুরকা থাকে মানে ড্রেসের সাথে মেইনটেইন হয় এরকম। আর হিজাব পড়বো কিনা? হ্যাঁ, আপনি হিজাবও পড়তে পারেন। কোন সমস্যা নেই। কিন্তু হচ্ছে গিয়ে আপনার যেন শালীন পোশাক হয় আরকি। ঠিক আছে? তো এইখানে আপনাদের এটা আবার নিয়ে মারামারি বা ধর্মকে নিয়ে আইনা টানাটানি করিয়েন না। তো এটা কলেজের যেটা নিয়ম থাকবে আপনারা মানিয়েন। আপনি আপনার পর্দা করেন, পর্দা আপনি করেন কোন সমস্যা নাই। আপনাকে পর্দা যখন করা হবে টিচাররা কিছুই বলবে না। ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা নাই। পরিচ্ছন্নতা মার্জিত আচরণ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। ওকে। আচ্ছা ওই যে সময় মতো উপস্থিতির ব্যাপারে। আচ্ছা ড্রেস কোডটা কি আর বলতে হবে? রবিউল্লাহ ভাই? না 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 ভাইয়া ঠিক ঠিক আছে ভাই, আছে। থ্যাংক ইউ ভাইয়া, রায়হান ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া আসলে। ওকে। ওকে। আর আবারও বলতেছি এ মানে মেয়েদের ক্ষেত্রে মানে এমন একটা কোনো সাদা সাদা সালোয়ার কামিজ পড়তে বলা হইছে এর মানে যে আ মানে একটা কলেজের রুচিশীল পোশাকটাই হবে। ঠিক আছে? মানে এত শর্টও না, এত লংও না। আপনারা অবশ্যই বুঝতেছেন। আপনারা মহিলারা সবাই ম্যাচুরড। ঠিক আছে? এটা কেন বলতেছি এভাবে? কারণ আমরা দেখছি আমাদের ভাইবার সময় মানে মেয়েরা এমন আধুনিক পোশাক পরে গেছে যেটা আসলে রুচিশীল না। ঠিক আছে? একটা ভাইবা বোর্ডে মানে এটা একটা রুচিশীল না। ঠিক আছে? তো এর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? অবশ্যই আপনারা ম্যাচুরড এবং সবাই শিক্ষিত এবং মানে আপনারা পরিবার নিয়ে বসবাস করেন। আপনারা অবশ্যই যখন ড্রেসটা পরে যাবেন পরিবার থেকে যখন বলা হবে যে, "না এটা ঠিক আছে" তখন পরে যেতে পারবেন। আর সময়মত উপস্থিতির ক্ষেত্রে বলতেছি, তো সময়মত উপস্থিতি হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই ৩০ মিনিট আগে যাওয়ার চেষ্টা করবেন। আর এইটা খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র মূল কপিটা নিয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? ঐদিন ভাইভাতে দেরি করা যাবে না। ভাইভাতে হচ্ছে গিয়ে আপনারা যাওয়ার আগে আপনাদের রেজিস্ট্রেশন করা হবে। আপনারা সবাই আসছেন কিনা, ঠিক আছে? কলেজে একটা হাজিরা খাতাতে আপনাদের নাম লিখবে, রোল নাম্বার লিখবে। ঠিক আছে? করে ঐখান থেকে হয়তো গ্রুপ করে দিতে পারে। যদি একটা এ মানে পরীক্ষায় যদি মনে করেন কোন কলেজে এখন আপনারা ২০০ জন পরীক্ষার্থীরা আছেন। তো ২০০ জন পরীক্ষার্থীরা তো একসাথে ২০০ জনের নেওয়া সম্ভব না। তো আপনাদেরকে ৩ টা ৪ টা গ্রুপে ভাগ করতে পারে অথবা ১০ টা গ্রুপে ভাগ করতে পারে। তো আপনি কোন গ্রুপে যাচ্ছেন আপনি যদি দেরি করে যান আপনি জানতে পারবেন না। ঠিক আছে? তো এরকম গ্রুপ করে দিবে, হল কক্ষ আলাদা করে দিবে। ঠিক আছে? তো এই কারণে আপনাকে সময়মতে যেতে হবে। আর অবশ্যই বলতেছি, আবারও বলতেছি রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড মেইন কপি গুলা নিয়ে যাবেন। কোন ফটোকপি না। ঠিক আছে? এটা মনে রাখবেন সবাই। আবার রেজিস্ট্রেশন কার্ড আবার অ্যাডমিট কার্ড নাও নিতে পারেন অনেকে। যে মাতব্বরি করে এরকম হয় কিন্তু। ঠিক আছে? কারণ এইটাও আপনাদের পরীক্ষা এবং আপনাদের পরীক্ষার মানে মার্কসটা হবে আপনার নাম না। আপনার রেজিস্ট্রেশন এবং ওই যে এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী। বুঝতে পারছেন? তো এই কারণে আপনি অবশ্যই এগুলো নিয়ে যাবেন। আর আচ্ছা আচরণ ভদ্রতার ক্ষেত্রে হ্যাঁ, প্রবেশের আগে অনুমতি নিবেন, সালাম দিবেন, হ্যাঁ? আর আপনার কোনো উত্তর না জানা থাকলে সেটা স্বীকার করবেন যে, "না স্যার আমি বলতে পারতেছি না।" তো আপনি হ্যাঁ, আমি পারি, স্যার মনে ছিল আসতেছে না। এগুলো করবেন না। ঠিক আছে? পারি না। এখানে আসলে আপনাদের চাকরির ইন্টারভিউ না যে আপনি অ্যা মানে উম এটা আপনি পারতেই হবে আপনাকে আপনি চাকরি পাবেন না এরকম কিছু না। ঠিক আছে?
আচ্ছা, চোখে চোখ রেখে কথা বলা, আত্মবিশ্বাস, আপনারা সবাই চাকরি করতেছেন, এগুলো আসলে বলার মতো না, আপনারা জানেন। অপ্রয়োজনীয় কোনো কথা না বলা, এখানে ম্যাজিস্ট্রেটরা থাকবে। তো উনারা অবশ্যই আপনার থেকে অনেক বেশি জানেন। আপনি তর্কাতর্কি শুরু করে দিবেন না যে, "না, এটা তো ৩২ ধারা।" তো উনি বললে যে, "না, এটা ৩২ ধারা না।" ঠিক আছে? "আপনি কি জানেন?" তখন আপনি, "না, আমি তো জানি।" এরকম বলবেন না, ঠিক আছে? হয়তো ভুলও হইতে পারে। আপনি তখন তর্কাতর্কি করবেন না। আচ্ছা, তো ভাইবা কি প্রশ্ন আসতে পারে? যেকোনো প্রশ্ন আসতে পারে। এখন যদি বলে যে, নাহিদ আপু জিজ্ঞেস করল যে, আপনার নাম কি?" উনি যখন বলল যে, "আমার নাম নাহিদ আক্তার।" তো "আপনার নাম নাহিদ কেন? তো নাহিদ দা না কেন?" তো এইটা নিয়ে প্রশ্ন হতে পারে। অথবা নাহিদ নামের অর্থ কি? "আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন?" বললেন যে, "আমি সাভার থেকে আসছি।" তো "সাভার কেন বিখ্যাত?" এরকম নিয়ে এইটা পুরোটা বোর্ডে এইগুলি নিয়ে প্রশ্ন হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? এটা হয়ে যেতে পারে। এটা আসলে ভাইবাটা হচ্ছে আ অ্যাকচুয়ালি আপনার পুরো পরিবেশের উপরেই মেইনটেইন করবে। ঠিক আছে? আপনার যে মনে করেন আপনি টিচারের সাথে কথা বলার সময় দেখবেন আপনার নাম অথবা আপনার বাবার নাম জিজ্ঞেস করল, বাবার নামের অর্থ কি? তো আপনার এই নামের মানে আপনার এলাকায় বিখ্যাত কয়েকজন মানুষের আসসালামু নাম বলেন। আলাইকুম রায়হান ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। শাহিন আপু ১৭ মিনিট লেট করে ফেলতেছেন। ঠিক আছে? হ্যাঁ, তো আপনার আগে শুনেন, হ্যাঁ? ইনশাআল্লাহ আবার পরে কথা হবে শাহিন আপু। তো যে ভাইবায় কি প্রশ্ন আসতে পারে? যেকোনো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? যে আপনাকে যে শুধুমাত্র বইয়ের বিষয়ে যে প্রশ্ন করবে তা না। ঠিক আছে? আপনাকে মনে করেন আপনার নাম, আপনার এলাকার নাম, আপনার ভাষা নিয়ে কথা বলতে পারে যে আপনি সিলেটি ভাষায় কথা বলেন, তো সিলেটি ভাষা কিভাবে আসলে আসছে বা এই সেই। এটা আসলে পরিবেশের উপর। তো আর মেইন একটা জিনিস এটা আসতে পারে যে আপনি আসলে আইন বিষয়ে কেন পড়তে আগ্রহী হলেন। ঠিক আছে? এটা আপনারা নিজেরা নিজেদের মতো উত্তরটা রেডি করে রাখবেন। ঠিক আছে? আপনি আসলে মানুষের সেবা করতে চান। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আ আপনি আমার ব্যক্তিগতভাবে যদি আমি আইনি কোনো আ জটিলতা না পড়ি, ঠিক আছে? বা একজন সুনাগরিক হিসেবে আমি আইন জানার জন্যই আসলে আইন নিয়ে পড়তে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি একজন ভালো অ্যাডভোকেট হবো অথবা ম্যাজিস্ট্রেট হবো। বলবেন আপনি এটা আপনার মতো করে। ঠিক আছে? আমি কেন উত্তরটা শিখিয়ে দিব। আচ্ছা, সংবিধান অথবা মৌলিক যে বিষয়গুলা নিয়ে এগুলোও আসতে পারে। ঠিক আছে? না আসার মতো না। সংবিধান কি, মৌলিক অধিকার কি, রিট কি, রাষ্ট্রের ৩ টি অঙ্গ কি? ঠিক আছে? এগুলো আপনি আপনার মতো উত্তরগুলা শিখবেন। এখানে আছে উত্তরগুলা। আপনারা যারা শিটটা নিছেন। আর যারা নতুন গ্রুপের আছেন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? চিন্তা করেন না, নতুন যারা আছেন আগে আপনারা দেখেন। বা ফৌজদারি কার্যবিধি থেকেও প্রশ্ন আছে। আচ্ছা, ফৌজদারি দেওয়ানি এগুলি প্রশ্নতে আসার আগে আমি আপনাদেরকে আগে উম এলএলবি ফার্স্ট ইয়ারের যে আপনাদের আসতে পারে যে আপনাদেরকে যে এলএলবি ফার্স্ট ইয়ার আপনাদের বিষয় কি ছিল? আপনাদের এলএলবি ফার্স্ট ইয়ারে কয়টা বিষয় ছিল? ৭ টা বিষয় ছিল। মনে আছে তো? ফাইনাল ইয়ারে যারা আছেন পরীক্ষার্থী তারা হয়তো ভুলে গেছেন। ঠিক আছে? ঠিক আছে না ভাইয়া রবিউল্লাহ মনে ভাই? আছে গুড, ওই যাদের মনে আছে তাদের ব্রেইন অনেক ভালো। তো হ্যাঁ আপনাদের হচ্ছে গিয়ে ৭ টা বিষয় ছিল। আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্স নাম একবারে ক্লিয়ারলি মনে রাখবেন। বিষয়কট মনে না রাখলেও সমস্যা নাই। তারপর হচ্ছে চুক্তি ও টর্ট আইন। ঠিক আছে? তো আ কন্ট্রাক্ট ল, তারপর টর্ট ল এগুলো মনে রাখবেন। মুসলিম আইন ৩য় পত্র ছিল। তারপর হচ্ছে ইকুইটি ট্রাস্ট, এসআর অ্যাক্ট, হিন্দু আইন। তো এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এসআর অ্যাক্ট, হ্যাঁ? তো এটা মনে রাখবেন যে এটা কিন্তু আবার বার কাউন্সিলের সাবজেক্ট। ঠিক আছে? তো বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্টের ভিতরে এটা কিন্তু আছে ফার্স্ট ইয়ারে। এটা মনে রাখবেন। ঠিক আছে? মনে রাখলে ভালো। তারপর হচ্ছে গিয়ে এই যে সাংবিধানিক আইন, সাংবিধানিক আইনে আবার ৩ টা অংশ আপনারা পড়ে আসছেন ফার্স্ট ইয়ারে। মনে আছে শ্রম আইন, ঠিক আছে? বাংলাদেশের শ্রম আইন, রাজস্ব আইন। তো এই যে ৭ টা বিষয় থেকে একটু প্রশ্ন আসতে পারে। নাও আসতে পারে। কোন সমস্যা নেই। নাও করতে পারে। ঠিক আছে? অথবা এই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই ৭ টা আইনের মধ্যে আপনার কোনটা ভালো লাগে। ঠিক আছে? আপনি তখন যেটা বললেন এটা সম্পর্কে প্রশ্ন করল। তো এই কারণে হচ্ছে গিয়ে আপনার যেকোনো একটা বিষয় নিয়ে আপনার টুকটাক কিছু ধারণা রাখবেন। একেবারে যে মুখস্থ করতে হবে তা কিন্তু না। ঠিক আছে? একেবারে মুখস্থ করতে পারবে না। কিন্তু ধারণা নিয়ে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এই যে এলএলবি এর যে পূর্ণরূপটা এটা আসলে হয়ে থাকে প্রশ্ন। বুঝতে পারছেন? তো এটা কিন্তু এই জিনিসটা খুব মনে রাখবেন যে ব্যাচেলর অফ লস, ঠিক আছে? আমরা তো বলি, কিন্তু বলে ভুল হবে। এই যে এস টা কিন্তু সাথে আছে এটা বলতে হবে। বুঝছেন? এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে? এগুলো কোথা থেকে আসছে এগুলো শব্দগুলো না হলেও চলবে। এগুলো লেখার নিয়ম-টিয়ম না জানলেও চলবে। বাট লসটা মনে রাখবেন। ব্যাচেলর অফ লস। আপনাকে যখন জিজ্ঞেস করবে যে এলএলবি এর পূর্ণরূপ কি জানেন আপনি?
তখন আপনি বলবেন ব্যাচেলর অফ ল। তো উনি বলবে যে আবারও বলেন তো। তখন আপনার যদি লস না বলেন, ঠিক আছে? তখন কিন্তু আপনার ভুল। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। এটা কিন্তু আমাদের সাথে সময় ভাইভাতে হয়েছিল। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে যে ফার্স্ট ইয়ারের আরকি যে জুরিসপ্রুডেন্স বলতে কি বুঝো? ঠিক আছে? টর্ট কি? মুসলিম আইন কি? ঠিক আছে? এগুলো আপনারা একটু, একটু জেনে নিবেন। আচ্ছা, এই যে এলএলবি শেষ বর্ষের আপনাদের হচ্ছে গিয়ে যে সাবজেক্ট গুলো আছে, এগুলো ভেরি ইম্পোর্টেন্ট। তো আপনাদের এগুলো সম্পর্কে নাম অবশ্যই জানতে হবে। কত পত্র এটাও জানতে হবে। এমনকি বিষয় কোডও জানতে হবে। বুঝতে পারছেন? কারণ মাত্র পরীক্ষা দিয়ে আসছেন। তো আপনাকে প্রশ্ন করতেই পারে। স্বাভাবিক। আপনার জিজ্ঞেস করতে পারে যে আপনার তো এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়ে আসছেন, রিটেন পরীক্ষা। তো ১ম পত্রের নামটা কি বলেন তো? ঠিক আছে? ১ম পত্রের সাবজেক্ট কয়টা ছিল? তো কি বিষয়ে পরীক্ষা দিয়েছেন যে প্রথমত বা কি অংশ ছিল? তো আপনাকে সাথে, সাথে বলতে হবে যে সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ তারপর বুদ্ধিবৃত্তিক আইন। ঠিক আছে? অ্যা এটাতে আমরা ১০০ মার্কের পরীক্ষা দিছি। ঠিক আছে? বিষয় কোড কত? তো আপনাকে বলতে হবে ৫১, ৩১, ১০০ সরি ৫১, ৩১, ০১। তো এটা বলতে হবে। ঠিক আছে? তো এগুলো আপনার জানতে হবে। ইংলিশের নামও জানতে হবে। বুঝতে পারছেন? এগুলো একটু খেয়াল রাখবেন। ২য় পত্র দেওয়ানি কার্যবিধি তামাদি আইন। ঠিক আছে? দেওয়ানি কার্যবিধি ১৯০৮, তামাদি আইন ১৯০৮। এগুলো কিন্তু বার কাউন্সিলের সাবজেক্ট। ঠিক আছে? এই যে পাইলেন ২ টা। আর আগে বলছিলাম আপনাদের কি এসআর অ্যাক্ট 1877। ঠিক আছে? তো এই পাইলেন ৩ টা সাবজেক্ট কিসের? বার কাউন্সিলের। বার কাউন্সিলের সাবজেক্ট গুলো মনে রাখবেন। বুঝতে পারছেন? এই যে এটা পাইলেন কি দেওয়ানি কার্যবিধি, দি কোড অফ সিভিল প্রসিডিউর। তো এটাকে সংক্ষেপে কি বলে জানেন? সংক্ষেপে কি বলে জানেন? কেউ একজন বলেন? সিআর সিআর না, সিআর এটাকে বলা হয় সিপিসি। বুঝতে পারছেন? এটা ও সরি, সংক্ষেপে বলা হয় সিপিসি। হ্যাঁ সিপিসি, সরি ভাইয়া, সিপিসি। আর সালগুলা মনে রাখবেন। সালগুলা হচ্ছে গিয়ে মানে ১৯০৮। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে মানে আইনের নাম কিন্তু। আইন পুরোটা বললে কিন্তু আপনাকে সালও বলতে হবে। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ বলতে হবে। তামাদি আইন ১৯০৮ এভাবে বলতে হবে। ঠিক আছে? এসআর অ্যাক্ট মনে আছে 1877, ১৮৭৭। তো এগুলি মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, ওই যে ৩য় পত্রতে আসেন ফৌজদারি কার্যপদ্ধতি ১৮৯৮, দণ্ডবিধি বা দ্য পেনাল কোড ১৮৬০। এই ২ টাও পাইলেন আপনি কিসের? বার কাউন্সিলের সাবজেক্ট। আপনারা বার কাউন্সিলের সাবজেক্ট আপনারা জিজ্ঞেস করেন না যে কয়টা সাবজেক্ট? এই যে পাইলেন এসআর অ্যাক্ট, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন ৩ টা, হ্যাঁ? এখানে এসে পাইলেন আরো ২ টা। তো কয়টা হইল? ৫ টা। এই যে ৪র্থ পত্র সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। ঠিক আছে? তো এই যে পাইলেন ৬ টা। ৬ টা হইছে না? সম্পত্তি বুদ্ধি সম্পত্তি হস্তান্তর বুদ্ধিবৃত্তিক আইন কিন্তু মানে বার কাউন্সিলের সাবজেক্ট না। যে বললাম এসআর অ্যাক্ট ১, দেওয়ানি কার্যবিধি ২, তামাদি আইন ৩, তারপর পাইলেন ফৌজদারি কার্যবিধি ৪, দণ্ডবিধি ৫, তারপরে সাক্ষ্য আইন ৬। আরেকটা কি জানেন? সেটা হচ্ছে গিয়ে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার। ঠিক আছে? বার কাউন্সিল যে রুলস অ্যান্ড অর্ডার এটা হচ্ছে গিয়ে আ কত? ১৯৭২। ঠিক আছে? 1972। ঠিক আছে? এটা মনে রাখবেন। এই তো ৭ টা সাবজেক্ট। ঠিক আছে? তো আর বেশি ডিটেইলস জানতে হবে না। কারণ আপনারা তো আর বার কাউন্সিল পরীক্ষার্থী না। ঠিক আছে? এতটুকু শুধু মনে রাখলে হবে আপনাদের। আচ্ছা, তাহলে আপনার ৪র্থ পত্র কি? যে সাক্ষ্য আইন। ৫ম পত্র কি? আন্তর্জাতিক আইন। হ্যাঁ? ইন্টারন্যাশনাল লর ভিতরে কিন্তু আরো কিছু অংশ আছে ভিতরে। এগুলো মনে রাখবেন। কি বিষয়ে আপনারা পড়ে আসছেন? সামুদ্রিক আইন, তারপর কি? আন্তর্জাতিক আইন। কি নাহিদ আপু বলেন না ৫ম পত্রতে? তারপর হচ্ছে গিয়ে আপনারা এগুলো মনে রাখবেন। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ষষ্ঠ পত্র হচ্ছে গিয়ে কোম্পানি আইন এবং বাণিজ্যিক আইন। ঠিক আছে? ৭ম পত্রতে এগুলো মনে রাখবেন যে ভূমি আইন, নিবন্ধন আইন বা রেজিস্ট্রেশন আইন, এই সরকারি দাবি আদায় আইন বা যেটাকে সংক্ষেপে পিডিআর অ্যাক্ট বলে, হ্যাঁ? এটা মনে রাখবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের ওই যে ৮ম পত্র সেটা হচ্ছে সিভিল ও ক্রিমিনাল ড্রাফটিং, প্রফেশনাল এথিক্স। এই যে প্রফেশনাল এথিক্স না, এটাই কিন্তু বার কাউন্সিলের যে আপনারা বার কাউন্সিল যে বলছিলেন না বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার, এই রুলস এন্ড অর্ডার মানে এটা রুলস আরকি, হ্যাঁ? প্রফেশনাল এথিক্স। এইবার আসছে এই যে আপনাদের ভাইবা। এই যে আপনাদের ভাইবার জন্য কিন্তু এই যে কোড আছে আলাদা, এটা মনে রাখবেন, হ্যাঁ? এটাতে করলে আপনার রিটেন ৫০ মার্ক দিছিলেন পরীক্ষা। আর ভাইভাতে ভাইবা হচ্ছে ৩০ আর হচ্ছে কি ওই যে ট্রায়াল অ্যাডভোকেসি বা মোট কোড হচ্ছে ২০। বুঝতে পারছেন? মোট কোড হচ্ছে ২০ আর ভাইভাতে হচ্ছে ৩০। ওকে? আচ্ছা।
গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা নিয়ে বলা হচ্ছে, ঠিক আছে? এগুলো আপনারা পড়বেন, মুখস্থ করার এত টেনশন করার কিছু নাই। যে যেমন এফআইআর কি, এফআইআর হচ্ছে কি ফৌজদারি কার্যবিধির একটা অংশ। সেখানে হচ্ছে গিয়ে কি যে পুলিশের কাছে আপনি যে থানায় গেলে প্রথম যে রিপোর্টটা জারি করা হয় এটা হচ্ছে এফআইআর। জামিন কি, এগুলো ইম্পর্টেন্ট। কিছু কিছু আপনারা এগুলো পড়বে, যা পড়ে আসছেন সংক্ষেপে এগুলো আপনারা পড়বেন। হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে চুরি ও ডাকাতির পার্থক্য কি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই যে সাক্ষ্য আইন, ঠিক আছে? আমি আর কি এখানে বলা যায়, আপনারা তো যারা পরীক্ষার্থী আছেন আমার নোটস গুলা নিয়ে নিছেন, ঠিক আছে? এই কারণে আর আপনাদেরকে নিয়ে আহ বলা লাগতেছে না এটা এত কিছু। তো নিজের সম্পর্কে বলেন, তো আপনার নাম বলবেন, তারপর হচ্ছে গিয়ে আমি ফাইনাল ইয়ার একজন শিক্ষার্থী, আইন বিষয়ে পড়ার উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং সমাজে আইনের শাসন নিশ্চিত করা। ভবিষ্যতে আমি একজন দক্ষ আইনজীবী বা জুডিশিয়ারি অফিসার হতে চাই। তারপরে যে সংবিধান কি, মৌলিক অধিকার কি, রিট কি আছে, এগুলো তো আপনারা মুখস্থের বিষয়। দ্বন্দ্ববিধিতে কয়টা ধারা, মানে প্রত্যেকটা আইনের ধারাগুলো, অন্তত বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট, ধারাগুলো এবং কত নম্বর আইন, এগুলো একটু একটু মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আপনাদেরকে গুলো দেখাচ্ছি যে সাক্ষ্য আইনে কয়টা ধারা, 167টা ধারা। সাক্ষ্য আইন কত নম্বর আইন, ঠিক আছে? 1 নম্বর আইন 1872 সালের আইন, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এফআইআর তো বলছিলাম। এই যে দেওয়ানি থেকে আপনি গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্নগুলো পড়বেন, ওকে? তারপর হচ্ছে এভাবে আপনাদেরকে পুরো নোটস গুলা দেখাচ্ছি যে অন্ততপক্ষে আপনারা কিছুটা আইডিয়া হওয়ার জন্য। যারা নতুন আসছেন তাদের কিন্তু অনেক উপকার হচ্ছে, কারণ জানেন আমরাও যখন ভাইবা পরীক্ষা দেওয়ার সময় আমরাও কিছু জানছিলাম না, বুঝছেন? আমরাও মানে খুব টেনশনে ছিলাম যে সিনিয়রদেরকে জিজ্ঞেস করতাম, কেউ অনেকে বলতেও পারে নাই। আপনারা কিন্তু অনেক লাকি, এটা মনে রাখবেন। আচ্ছা, ওই যে কিছু মানে ব্যবহারিক প্রশ্ন আসতে পারে যে একজন আইনজীবীর দায়িত্বটা কি, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে এই কি বলে সাধারণ জ্ঞান। ও আরেকটা বিষয়, সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও কিন্তু আপনারা মানে ধারণা রাখবেন। যে হঠাৎ করে হইতে পারে আপনি যেদিন মানে পরীক্ষাতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার পরীক্ষা মনে করেন মেবি 10টা 11টায়। সকাল 8টার সময় কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হইছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটছে, চুরি ডাকাতি হইছে। এইটা নিয়েও প্রশ্ন করতে পারে। ঠিক আছে? তো আপনি মানে আসলে মানে কতটুক মানে সচেতন একজন ব্যক্তি। ঠিক আছে? তো এগুলো ধারণা নিয়ে যেতে পারেন। অথবা খেলাধুলা নিয়েও প্রশ্ন হয়ে যেতে পারে। হতে পারে, স্বাভাবিক। ঠিক আছে? কারণ ভাইবা হচ্ছে কি আগেই বলছিলাম সেটা আসলে আপনাকে আ মানে মুখস্থ নির্ভর আপনি আসলে একজন আইনের ছাত্র কিনা এটা আসলে মূল দেখার বিষয় না। আপনি আসলে বেসিক্যালি এবং প্লাস হচ্ছে আপনি একজন প্রফেশনালি আপনি আ এবং বুদ্ধির দিকে আপনি একজন কতটুক, ঠিক আছে? এই মানুষটা আপনি কিরকম? এইটাই আসলে যাচাই করা মেইন উদ্দেশ্য। বুঝতে পারছেন? তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আইনজীবীর দায়িত্বটা কি? তো আইনজীবীর প্রধান দায়িত্ব হলো তার মক্কেলকে কি করা? সঠিক ও ন্যায়সঙ্গত মানে ভাবে মামলাটা পরিচালনা করা। আর আদালতকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা। ঠিক আছে? এরকম হচ্ছে গিয়ে আদালতের কিভাবে আচরণ করা উচিত? আচ্ছা, ওকে। ভদ্রভাবে আচরণ করবে। ওকে, আচ্ছা এবার আসি মোট কোর্স সম্পর্কে। আচ্ছা এই জিনিসটা একটু আপনাদেরকে বলি যে শেষ মুহূর্তের টিপসটা একটু বলি। খুবই সুন্দর করে আমাদের আসলে টিচাররা এটা রেডি করছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের যে টিচাররা এগুলো রেডি করে দিচ্ছেন আমাদেরকে। যে দেখেন শেষ মুহূর্তের টিপসটা হচ্ছে যে মানে ও ছোট পরিষ্কার ও আত্মবিশ্বাসী উত্তর দিন। আমাদের দেখেন টিচাররা যে এখানে উত্তরগুলা সাজাইছে সবগুলো ছোট, ছোট কিন্তু। এখানে বিস্তারিতভাবে বলা হয় নাই। ঠিক আছে? এখানে কিন্তু এই যে মনে করেন ডাইং ডিক্লারেশন যে আপনাদের পরীক্ষাতেও আসছিল কিন্তু এই সাক্ষ্য আইনের। যে এটা কি মৃত্যুর পূর্বে যে সাক্ষ্য দেওয়া হয় বক্তব্য। যদি এখানে আরেকটা জিজ্ঞেস করতে পারে সাক্ষ্য আইনে কত নম্বর ধারা? কত নম্বর ধারা কেউ যদি বলতে পারেন তাকে ঈদ মুবারক জানাবো আবার। বলেন, বলেন। কত নম্বর ধারা? লিখে ফেলতেছি আমি। 32 গুড। ভেরি গুড। 32। 32 বললে হবে। 32 এর 1 বলার দরকার নেই। তো এটা হচ্ছে গিয়ে
সাকওয়াইনের 32 নম্বর ধারা। তো এই যে আপনারা বলতে পারছেন, তো এইটার জন্য টিচার আপনার উপর খুশি হবে। ঠিক আছে? আচ্ছা যাক, এখন আসি মুড কোর্ট সম্পর্কে। মুড কোর্টটা কি? একটা মিনিট আপনারা একটু ওয়েট করেন। তো মুড কোর্টটা নিয়ে আপনারা টেনশনে আছেন, হ্যাঁ? আচ্ছা, ওই আরেকটা কথা বলি যে ছোট পরিষ্কার আত্মবিশ্বাস উত্তর দিবেন। না জানলে দুঃখিত স্যার আমি জানি না বা দুঃখিত ম্যাম মনে পড়ছে না বা পারি না, না বলবেন, হ্যাঁ? হাসি মুখে কথা বলবেন, তাড়াহুড়ো করবেন না। আচ্ছা ওকে। ও আরেকটা জিনিস হচ্ছে আমাদের মুদ্রা দোষ সম্পর্কে বলি। মুদ্রা দোষ। মুদ্রা দোষটা কি বুঝেন? কি বলতে পারবেন মুদ্রা দোষ সম্পর্কে? জি ভাইয়া, বলতে কোনো পারবো। একটা কথা বলতে আমতা আমতা করে আর কি ভাইয়া। শুধু জাস্ট আমতা আমতা না, আরো আছে। ততলামি, হাত চুলকানো, তারপরে এই ধরনের বদ অভ্যাস যেটা বলে। এই ক্ষেত্রে রাইট। এই জন্য মানে ক্যাবলা হেকিমের মতন বা যাই হোক এটা আনকালচারিক বিষয়, এগুলো না আসলে মানে পরিহার এটা করা উচিত। ন্যাচারালি আমার চলে আসে। আমি হয়তো জানি না। এইটাই হচ্ছে মুদ্রা দোষ, বুঝছেন? হয়তো দেখবেন কেউ মানে নখ মানে নখ হাতের আঙ্গুল মুখে ঢুকাই দিছে। এটা আসলে তার অজান্তে। এটা আসলে সে কখনো করে না। কিন্তু এটা তার মুদ্রা দোষ, সে নিজে জানে না। অনেকের আছে মানে আঙ্গুল নাকের ভিতর ঢুকায় ফেলে। ঠিক আছে? আছে না? এটা হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে? অথবা আছে অনেকে মানে ওই যে উপরের দিকে তাকায়। বুঝছেন? মানে সে পারে মানে প্রশ্ন উপরের দিকে তাকায় থাকে। অনেকে আছে পা নড়ায়। ঠিক আছে? হাত নড়ায় বেশি। তো এগুলো আসলে তার মুদ্রা দোষ। তো আপনি আপনার মুদ্রা দোষটা আপনি খুঁজে বের করতে হবে এবং এটা সম্পর্কে কিন্তু আপনার মানে কি থাকতে হবে? আ খুব বেশি ধারণা থাকতে হবে যে আমি এটা করব না। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে যখন ভাইভাতে ডাকবে, আপনি যখন মানে কিসে বসছেন, এই যে চেয়ারে যখন আপনাকে বসতে বলল, টেবিলে তো আপনি আপনার ফাইলটা রাখলেন। ফাইলটা হয়তো টিচার নিল। টিচার অবশ্যই নিবে, কারণ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটা দেখবে, নিবে। তো আপনি অবশ্যই ফাইলের ভিতরে রাখবেন না। এই যে কি বলে, রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড আপনি বের করে রাখবেন, হাতে রাখবেন। ফাইলটা নিবেন এবং আপনার সাথে কিন্তু আপনার কলমটা নিবেন অবশ্যই। কলম নিয়ে ঢুকবেন। কারণ হচ্ছে আপনাকে টিচার কিন্তু এখানে সিগনেচার করার জন্য কলম দিবে না। ঠিক আছে? আপনি দেখবেন যে আসলে আপনি স্টুডেন্ট কিনা। টিচারের কাছে এখন আপনার কাছে মনে করেন কলম নাই। আপনাকে দিল সিগনেচার শিট যে বলেন সিগনেচার করো। এখন আপনি কি টিচারকে বলবেন, আপনার প্রিন্সিপাল স্যারকে বলবেন যে, "স্যার আপনার কলমটা কি একটু দিবেন?" তখন আপনাকে মনে করেন ঠাস করে ভাইবা থেকে বলবেন, "বের হয়ে যাও।" ঠিক আছে? তো অবশ্যই কলম নিয়ে রাখবেন। হাতে রাখবেন কলম। যাদের মানে শার্টের পকেটে কলম রাখার দরকার হলে রাখবেন। মেয়েরা হলে হাতে রাখবেন, কোনো সমস্যা নাই। আর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই আপনি বের করে রাখবেন। ফাইল নিয়ে রুমে ঢোকার দরকার নেই। ঠিক আছে? বাইরে রেখে দিবেন। তো এটা নিয়ে আপনি ঢুকলেন। আর কিছু লাগবে না আপনার। তো আপনি কি করলেন? টেবিলে রেখে হাতটা অবশ্যই নিচের দিকে রেখে দিবেন। ঠিক আছে? অনেকে আছে কি করে জানেন? টেবিলের উপরে হাত রেখে দেয়। টেবিলের উপর মানে এ ডে মানে কি বলে? হেলান বলে বা ডেস্ক বলে এটা দেয়। নাইলে চেয়ারের মধ্যে ডেস্ক দেয়। মানে এরকম আমাদের সাথে হইছে কিন্তু। মানে আমরা ভাইভাতে এরকম হইছে আমাদের সাথে অনেক স্টুডেন্টরা করে। আমাদের তো মনে করেন যে গ্রুপ করে সিলেট ল কলেজে আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, অনেক পরীক্ষার্থী ছিলাম। তো আমাদেরকে গ্রুপ করে ১০ জন ১০ জন করে ঢুকাইছে। তো আমাদের ১০ জন যখন একসাথে পরীক্ষা হইছিল, তো বাকি ৯ জনের তো প্রবলেম গুলো আমরা দেখছি যে এগুলো হইছে। তো এই জিনিসগুলো এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। বা মাস্টার্স এর ভাইভাতেও কিন্তু এরকম হইছে। বুঝতে পারছেন? তো এই প্রবলেম গুলো কিন্তু বলতেছি। এগুলি মানে ন্যাচারাল কিন্তু। ঠিক আছে না? আপনাদের কোনো কিছু থাকলে একটু শেয়ার করেন তো। বুঝেন নাই আমার প্রশ্ন? যে আপনাদের কোনো কিছু ধারণা থাকলে যে মানে ভাইভাতে কি আসলে সমস্যাগুলা হইছে বা টিচার মানে মাথা গরম করে স্টুডেন্টকে বের করে দিছে। এরকম হয় নাই? আপনারাও তো এত জীবনে ধরে তো ভাইবা পরীক্ষা কম বেশি দিয়ে আসছেন। যারা মাস্টার্স করছেন, অনার্সে তো ভাইবা নাই না? অনার্সে? আছে ভাইয়া, আছে অনার্সের ভাইবা আছে ফাইনাল ইয়ারে। ও আছে তো। তো আমি মাস্টার্স এর মনে আছে এই কারণে বলতেছি। মাস্টার্সে তো আমাদের ভাইভাতে তো মানে টিচার অনেকজন স্টুডেন্টকে বের করে দিছে। ওকে জিজ্ঞেস করছে যে মাস্টার্সে জিজ্ঞেস করছিল, "ব্রো তুমি কোথা থেকে আসছো? এখানে কি জন্য আসছো?" ঠিক আছে?
তো সে বলতে পারে নাই কিসের জন্য আসছে, হয়েছে গেট আউট, জাস্ট গেট আউট। ওকে, তো সে বলতেই পারতেছে না সে আজকে ভাইবা পরীক্ষা দিতে আসছে, ঠিক আছে, কেন আসছে বলতে পারে নাই তাকে। আমাদের আমি চট্টগ্রাম কলেজে পড়ছিলাম। তো চট্টগ্রাম কলেজের তখন শাহিনা ম্যাম ছিলেন আমাদের ডিপার্টমেন্টের হেড। তো উনি কিন্তু খুব গরম ছিলেন, ঠিক আছে, চট্টগ্রাম কলেজে। তো উনি জাস্ট আউট করে দিছে ওনাকে। তো এরকম হয়েছে কিন্তু, বা আমাদের সিলেট ল কলেজের প্রিন্সিপাল কিন্তু অনেক গরম। এখানে সিলেটের মানে বর্তমানে পরীক্ষার্থীরা নাই আমাদের, তো আগামীতে আছেন। আগে আগে বলে দিচ্ছি, আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু খুবই গরম, মহসিন স্যার, অ্যাডভোকেট মহসিন স্যার অনেক গরম মানুষ, ঠিক আছে, এমনি হাসি খুশি মানুষ, কিন্তু উনি এসব বিষয়ে কিন্তু কোনো মানে মাফ করে না। তো মুদ্রা দোষের ব্যাপারে আরেকটু বলে দেই কি কি প্রবলেম হয়ে থাকে। সেটা হচ্ছে মানে আমরা ড্যাশ দিয়ে বসে যাই, হেলান দিয়ে বসে যাই, ঠিক আছে, আর কলম আমি না নিয়ে টিচারকে বলি স্যার আমি সিগনেচার করবো, কলমটা দেন, ঠিক আছে, তখন টিচার বলবে জাস্ট গেট আউট, ঠিক আছে, স্টুডেন্ট হয়েছে তুমি, কলম নিয়ে মানে পরীক্ষার হলে ঢুকো নাই, তো তুমি কিসের স্টুডেন্ট, বের হয়ে যাও। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে গিয়ে ওই যে নাকে আঙ্গুল অথবা মুখে আঙ্গুল, ঠিক আছে, এগুলো হয়ে যেতে পারে, ঠিক আছে, যাদের মুদ্রা দোষ আছে, ঠিক আছে, অনেকে আছে নখ কামড়ায়, এটা হয়ে যেতে পারে, তো এগুলো থেকে খেয়াল রাখবেন। আচ্ছা, এগুলো হয় কিন্তু এই কারণে বলতে হইতেছে, বুঝছেন, ছোট বাচ্চার মতো। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে মুদ্রা দোষ, আমার যে যে মুদ্রা দোষ আছে সেটা সম্পর্কে সচেতন থাকবো। এবার আসে মুড কোড সম্পর্কে, যে এটা হচ্ছে কি মানে একটা 20 মার্কের। তো এটা হচ্ছে মানে কি বলে এটাকে, উম, একটা আহ মঞ্চ নাটকের মতো আর কি, একটা মঞ্চ কোট করা হয়, ঠিক আছে, যে আপনাকে অভিনয় করায় আসলে একজন, আপনি যে একজন আইনজীবী অথবা আপনি একজন কি বলবো আসামি, ঠিক আছে, তো আপনাকে কাউকে বানানো হলো আসামি পক্ষ আইনজীবী, কাউকে বানানো হইলো যে আপনি আপনার কি আপনি একজন আইনজীবী, আপনার মক্কেলের পক্ষে আপনি নড়েন, ঠিক আছে। তো এই এগুলো সম্পর্কে যখন মানে কি করা হয়, যে আমি ল কলেজের আমি শেয়ার করি, ল কলেজে কি করছেন আমাদের টিচাররা হচ্ছেন গিয়ে সবাই আহ, ওনারা হচ্ছে বিচারক, ওনারা হচ্ছে অ্যাডভোকেট, কি বলে সরি ম্যাজিস্ট্রেট, ওনারা বসছে। তো আমরা যেহেতু পরীক্ষার্থীরা বেশি ছিলাম, 10 জন আমাদের গ্রুপ করা হয়েছিল। তো আমাদের 10 জনকে দিয়ে দেওয়া হয়েছিল আমরা কি আসামির পক্ষে আর আসামির বিপক্ষে, ঠিক আছে, এরকম 10 জন করা হয়েছিল। তো আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে জামিনের পক্ষে মানে আপনি আপনার মক্কেলের কেন জামিন চাচ্ছেন এর পক্ষে বলেন, আর তাদেরকে বিপক্ষে বলেন। তো আসলে মিথ্যা বলে লাভ নাই, আপনাদেরকে আমরা হারছি, আমরা জিতি নাই, আমরা পক্ষে বেশি বলতে পারি নাই, বিপক্ষেরা বেশি পয়েন্ট বলছে, তো ওরা জিতছিল, ঠিক আছে, মানে ওই যে আমাদের যে অভিনয় করা হয়েছিল কোর্টের মতো, তো ওরা জিতছিল, ওরা বেশি পয়েন্ট পাইছিল। কিন্তু পরবর্তীতে আমাদের অবশ্য মার্কস যখন দিচ্ছি, আমাদের মানে মার্কস সবারই ভালো আসছিল ভাইভাতে। আচ্ছা যাক, তো মোট কোর্টটা কি এরকম হচ্ছে, মোট কোর্ট একটা একাডেমিক কার্যক্রম যেখানে আইন শিক্ষার্থীরা একটি কাল্পনিক মামলার উপর ভিত্তি করে বাস্তব আদালতের মতো পরিবেশে বিচার কার্যক্রম অনুশীলন করে। তো এটি মূলত শিক্ষার্থীদের আইন জ্ঞান, যুক্তি প্রদানের দক্ষতা, গবেষণা ক্ষমতা এবং উপস্থাপন কৌশল উন্নত করার জন্য পরিচালিত হয়। আচ্ছা, মোট কোর্টের উদ্দেশ্যটা কি হচ্ছে গিয়ে মানে আইন শিক্ষার্থীদেরকে মানে প্র্যাকটিক্যালি একটা বাস্তব সম্পর্ক জ্ঞান প্রদান করা, কোর্টরুম আচরণ প্রোটোকল শেখানো, তারপর হচ্ছে গিয়ে আইনি গবেষণা সম্পর্কে যুক্তি উপস্থাপন। এই যে যুক্তি উপস্থাপনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে আমরা বিভিন্ন যুক্তি দিতে হবে, যেইটাই মামলা দেওয়া হোক আমাদেরকে, যেই মামলা দিয়ে এটা টিচারই বলে দিবে মানে এইটা মামলা, তো এটা করো, ঠিক আছে, আত্মবিশ্বাস পাবলিক স্পিকিং। তো আমি বলি বেশিরভাগই বুঝছেন যে আমি আপনাদেরকে মনে করেন যে এখানে একটা টিচার দিছিল, এই যে এটা, আপনি একজন আইনজীবী, তো আপনার মক্কেল একজন মিথ্যা মামলা অভিযুক্ত, আপনি কিভাবে কোন গ্রাউন্ডে জামিন প্রার্থনা করবেন। তো বেশিরভাগই মানে মোট কোর্টে এইটাই দেওয়া হয়, বুঝতে পারছেন, যে জামিন কিভাবে প্রার্থনা করবেন। আবার জামিনের বিপক্ষে কি, আমি দেখছি যে টিচার এইটার মধ্যে এই নোটসটাতে এইগুলি সম্পর্কে বলছেন, যে জামিনের বিপক্ষে আইনজীবী কোন কোন গ্রাউন্ডে মানে জামিন খারিজের আবেদন করতে পারেন। আচ্ছা, তো জামিনের পক্ষে আপনি কি কি বলবেন। জামিনের পক্ষে হচ্ছে গিয়ে
যে এগুলি দরকার নাই, ঠিক আছে। এখানে মানে উদাহরণ মানে দেওয়া হয়েছে যে মনে করেন এই আপনার ম্যাজিস্ট্রেট উনি বলতেছে যে উম, আপনি অ্যাডভোকেট, আপনি কি বলতে চাচ্ছেন, আপনার মক্কেলের পক্ষে কি বলবেন? তো আপনি বলতেছেন যে যে আমি আসামি পক্ষে হাজির হয়ে বিনীতভাবে জামিন প্রার্থনা করছি। আচ্ছা, এটা আপনি বলবেন যে মে ইট প্লিজ ইয়োর অনার অথবা মাই লর্ড, ঠিক আছে, আমি আমার আসামির পক্ষ হয়ে জামিন প্রার্থনা করছি। তো জামিনের পক্ষে যুক্তিসমূহগুলো কি, গ্রাউন্ডস অফ বেইল। তো মিথ্যা ও হয়রানিমূলক যে মাননীয় আদালত, যে আমার মক্কেলের পক্ষে যে অভিযোগটা আনা হয়েছে সেটা একটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, আর আমার মক্কেলকে হয়রানি করার জন্য দায়ের করা হয়েছে। তো এটা কিন্তু আপনার একটা পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে যুক্তি। হ্যাঁ, তা আপনি এখানে সবগুলো বলতে পারবেন না, না আমার আসামি তো ভালো, আমার আসামি এই করে নাই সেই করে নাই, একটা এরকম না, এত কিছু না। আপনি জাস্ট পয়েন্ট গুলা বলবেন যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, আমার মক্কেলকে হয়রানি করার জন্য দায়ের করা হয়েছে। এটা আপনার প্রথম পয়েন্ট দিলেন, ঠিক আছে, প্রথম পয়েন্ট বললেন। আপনারা যদি 10 জন ঢুকেন অথবা 2-3 জন করে যদি আপনাকে করা হয়, তখন আপনারা নিজেরা লিস্ট করে ফেলবেন কে কোনটা বলবেন। আপনাদেরকে কিন্তু 2-3 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে। অথবা যদি আপনাকে শুধু যদি বলে, আপনাকে যদি আলাদা নেওয়া হয়, কারণ আপনাদের এক একটা কলেজে তো এক এক রকম হবে। তো আপনাদেরকে যদি নেওয়া হয় যে বেশিরভাগই 2-3 জন গ্রুপ করা হবে, গ্রুপ না করে হবে না, এতজনের একসাথে নিতে পারবে না। 2 থেকে 3 জনের গ্রুপ করা হবে। তখন আপনাকে যখন আপনাদেরকে মনে করেন যে 2-3 জনকে আসামির পক্ষে যখন নিয়ে আসবে, তখন আপনারা বলবেন যে আমরা কোন কোন পয়েন্ট উল্লেখ করব। যে তো প্রথম পয়েন্টটা হচ্ছে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, ঠিক আছে। আচ্ছা, প্রিমা ফেসি কিটা, যে কেস অনুপস্থিতি যে কি, তো এটা হচ্ছে গিয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো কোনো নির্ভরযোগ্য উপাদান নেই। হ্যাঁ, মানে আপনি উম, আহ, যথাযথ কোনো মানে কি দিতে পারেন নাই, কোনো দোষ দেখাতে পারেন নাই, ঠিক আছে, প্রমাণ করতে পারবেন না। এটা একটা বলতেছেন আপনি দ্বিতীয় পয়েন্টে। আর পরে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশনের সহযোগিতা, যে আমার মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে সহযোগিতা করবেন। আচ্ছা, মানে আমার মক্কেলকে যদি আপনি জামিন দিয়ে দেন, কোনো সমস্যা নাই, সে মানে এখান থেকে পালিয়ে যাবে না বা দেশ ছেড়ে চলে যাবে না। বরংশ সেই মামলা পরিচালনার ক্ষেত্রে যা যা তদন্ত করার জন্য যতটুকু সহযোগিতা করা সে সাহায্য করবে, ঠিক আছে, এবং আগেও করছে, এটা আপনি বলবেন। এটা কিন্তু আপনার 3 নম্বর পয়েন্ট, আপনি এরকম দিতে পারেন। এই যে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে একজন স্থায়ী বাসিন্দা, তার জন্ম নিবন্ধন কার্ড টার, ভোটার আইডি কার্ড এগুলো দেখাইলেন, সাপোজ জমা দিলেন কোর্টে, যে বললেন যে আমার আহ, মক্কেল সে একজন স্থায়ী বাসিন্দা এই এলাকার, এবং সে একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সে কোনো রকমে পালিয়ে যাবে না, ঠিক আছে, এটা আপনি নিশ্চয়তা দিলেন। এটা হচ্ছে আপনার 4 নম্বর পয়েন্ট। এরকম আপনি কিন্তু পয়েন্ট গুলো আপনি মনে রাখবেন, ঠিক আছে, যে জামিন পাওয়ার জন্য কি কি পয়েন্ট বা কোন কোন গ্রাউন্ডে আসলে আহ, জামিন চাওয়া যেতে পারে। বেশ, সাক্ষ্য প্রভাবিত করার আশঙ্কা নেই, মামলা সাক্ষীদের সাথে কোনো প্রভাব বিস্তার, মানে মানে সাক্ষীদের সাথে গিয়ে সে আবার এই, বন্ধুত্ব করবে না, ঠিক আছে, এগুলা কি। তদন্তের সাথে জেল হাজতে রাখার কোনো প্রয়োজন নেই। এটা তো অবশ্যই আপনি চাবেন না যে আপনার আসামি বা আপনার মক্কেলটা জেল হাজতে পয়সা মানে আটকে পশুক, এরকম তো আপনি চাবেন না। এটাই, ঠিক আছে। তো এগুলো আপনি হচ্ছে গিয়ে দেখবেন। আচ্ছা, আর কোন কোন গ্রাউন্ডে আদালত সরি মামলাটি খারিজ হয়ে যেতে পারে, ঠিক আছে, আপনার আবেদনটা খারিজ হয়ে যেতে পারে আপনি যদি আহ জামিন না মঞ্জুর করতে চান। তো কি কি যে তদন্ত প্রাথমিক আসামির বিরুদ্ধে অভিযোগ সত্যতা প্রতীয়মান হয়েছে, যে প্রথমে যে তদন্তটা করা হয়েছে সেখানে সত্যতা পাওয়া গেছে, কিন্তু আসামি আছে এখানে। ও এদিকে কিন্তু আরো কতগুলো বলা হয় নাই, যে আহ আপনার আসামি মনে করেন, এখানে আরেকটা কথা বলতে পারেন যে আপনার আসামি কিন্তু মানে বয়স হয় নাই, ঠিক আছে। আপনারা জানেন যে কিশোর অপরাধের জন্য কিন্তু আবার যে তাকে শাস্তি দেওয়া যায় না, ঠিক আছে। তো এটা বলবেন যে আমার কি, বা অথবা আমার 9 বছরই হয় নাই আমার, ঠিক আছে, এরকম হইতে পারে, ঠিক আছে, মানে বয়স হয় নাই, এগুলো বলতে পারেন পয়েন্টে। যখন মনে করেন মানে এতগুলো পয়েন্ট দেওয়ার পরেও মনে করেন আপনার বিপক্ষের মানে মোট কোর্টে আরো আরো পয়েন্ট আনতেছে, তখন আপনি এগুলি বলবেন যে আমার আহ, মক্কেলের তো বয়সও হয় নাই, আমার মক্কেল তো এখনো কি সাবালক না, ঠিক আছে, নাবালক, এগুলো বলবেন, ঠিক আছে। আচ্ছা, অথবা বলবেন আমার মক্কেল তো একজন প্রতিবন্ধী, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি গ্রাউন্ড নিতে পারেন। প্রতিবন্ধী, তো আপনি জানেন যে প্রতিবন্ধীদেরও আহ বিচার অন্যরকম হয়, ঠিক আছে।
তো এটা আলাদা। তো গুরুতর অপরাধ অভিযোগটির গুরুতর প্রকৃতি যা সমাজে ভীতি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। এখন আসতেছে যে কি আসামিকে মানে জামিন না দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি বিপক্ষে আইনজীবী। তো তাকে কি করতে হবে? জামিন দেওয়া উচিত না। ঠিক আছে? এটা বললেন। তদন্ত চলমান। মামলাটি এখনো তদন্ত চলতেছে। এ অবস্থায় জামিন দিলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এটা আপনি গ্রাউন্ড তুলতে পারেন। তারপর পালিয়ে যেতে পারে আপনার আসামি। ঠিক আছে? আসামি জামিন পেলে পলাতক হয়ে যেতে পারে। ফলে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তারপর সাক্ষীদেরকে গিয়ে ভয় হুমকি দিতে পারে। ঠিক আছে? সাক্ষীদেরকে মেরে ফেলতে পারে অথবা ঘুষ খাওয়া ফেলতে পারে। তো এই কারণে আসামিকে জামিন না দেওয়া হোক। তারপরে কি হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলতে পারে। তাকে জেল হাজতে আটকে রাখা হোক, জামিন পাইলে সে গিয়ে প্রমাণ নষ্ট করে ফেলতে পারে। তারপরে কি হইছে? আসামি পূর্বে অপরাধমূলক রেকর্ড থাকলে তা জামিন না নেওয়ার পক্ষে হ্যাঁ, যে সে আরেকটাও অপরাধ আছিল। সে আগেও এরকম মামলায় আসামি। তো তাকে জামিন না দেওয়ার জন্য বলতেছি। সে অপরাধ করবে বাইরে গেলে আবার। ঠিক আছে? তো পাবলিক ইন্টারেস্টটা কি? যে জননিরাপত্তা ও ন্যায়বিচারের সাথে আসামিকে হেফাজতে রাখা হোক। ঠিক আছে? তো এই যে আপনার ৪৯৭ ধারা অনুযায়ী বলবেন যে আ জামিনটা কি করা হোক? প্রত্যাখ্যান করা হোক। ঠিক আছে? আপনি এতটুকুর জন্য আপনি মোটামুটি আইনজীবী হয়ে যাবেন এবং আইনজীবী হয়ে আপনি মামলা পরিচালনা করবেন। ঠিক আছে? তারপরে বলে দেই আপনাদেরকে আরেকটা জিনিস যে আ এখানে আসতেছে একটা কথাটা। যদি মানে কলেজের এত বেশি সময়-টময় যদি না থাকে, তো আপনাদেরকে নিয়ে এত কিছু করবে না। ঠিক আছে? এই যে এই কথাটা ভেরি ইম্পোর্টেন্ট বলে দিছে। দেখেন আপনারা যে এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষার্থীর জন্য চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষা এত কঠিন কিছু আপনাদেরকে করতে হবে না। মানে মোট কোর্ট দিয়ে আসলেই আপনাকে আজকেই একদিনেই আপনি একবারে অ্যাডভোকেট হয়ে যাবেন, এরকম কোনো কিছু না। ঠিক আছে? তাও আবার বলতেছি টেনশনের কিছু নাই। আচ্ছা, যেহেতু আপনারা কোচিং করতেছেন, আমাদের এখানে ক্লাস করতেছেন, তো আপনারা কেন নিজেকে স্মার্ট হয়ে যাবেন না? ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের পুরো আলোচনা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? আপনাদের কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ করেন। জান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া বলেন। ভাই ওই বার কাউন্সিলের যে হচ্ছে বুক গুলার কথা হচ্ছে একটা লিস্ট দিবেন বলছিলেন, আর এবং হচ্ছে বার কাউন্সিলের একটা আলাদা গ্রুপ করে ক্লাস শুরু করবেন বলছিলেন, ওই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে। এই বিষয়ে একটু পরে বলতেছি। আমি আজকে যা বলছি মোট করে এবং ভাইবা সম্পর্কে কোনো কিছু প্রশ্ন আছে কিনা বলেন? বা হ্যাঁ ভাই, আমি আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ইয়েস তুফাজ্জল ভাই বলেন। বলতে যে ভাইভাতে যে লাল টাই, সাদা শার্ট এবং কালো প্যান্ট, ঠিক আছে, সাথে কি ব্লেজার এলাও আছে? ওই ব্লেজারটার কথা বলতেছি মানে কালো কোট যেটা কোট, হ্যাঁ? কোট এটা হ্যাঁ হচ্ছে গিয়ে হ্যাঁ। এটা কলেজে মানে শীতের সময় বাধ্যতামূলক করা হয়। আর এখন যেহেতু গরমের সময় হয়, কোনো কলেজে নাও করতে পারে যে গরমের সময় কোটটা দরকার নাই। ঠিক আছে? এটা কি যদি জানাই দিবনি হ্যাঁ ভাই। এটা কলেজ থেকে জানতে পারবেন। ঠিক আছে? আর তুফাজ্জল ভাই তো সিলেটে না? ও, সিলেট ল জি জি কলেজে না? তো এটা জি সিলেট ল ভাই। কলেজে সবকিছু নোটিশ আকারে জানতে পারবেন। কোনো সমস্যা নেই। টেনশন করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে গিয়ে ওই রবিউল ভাইয়ের প্রশ্নতে আসতেছি উত্তরে। এই যে বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আমাদের অনলাইন ক্লাস করতে পারবেন। জয়েন হওয়ার জন্য মেসেজ করতে পারবেন। হচ্ছে কি বার কাউন্সিলের যেকোনো বই সারা বাংলাদেশে নিতে চাইলে আমাকে বলতে পারবেন। কোনো সমস্যা নেই। তো বার কাউন্সিলে আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি খুব রিসেন্টলি। তো শুরু হয়ে যাবে। এটা আলাদা গ্রুপ তাদেরকেই করা হবে যারা ভর্তি ফি দিয়ে জয়েন হবেন। ঠিক আছে? যারা ইচ্ছা থাকবে খুবই সামান্য ফি নিবো এগুলো এখন অনলাইনে মানে বলা দরকার নাই। ঠিক আছে? খুবই সামান্য ফি নেওয়া হবে। এগুলো আপনারা আমাকে কিসে জানিয়েন। আর বইয়ের লিস্ট বলতে হচ্ছে গিয়ে বই হচ্ছে ওই যে আমি আপনার কাছে ৭ টা সাবজেক্ট নাম বলছি না? এই বইগুলার মেইন বই যেটাকে এগুলোকে বলা হয় বেয়ার অ্যাক্ট। ওকে? যে মেইন যে ধারাগুলা যেগুলো মনে করেন সরকার থেকে এবারে আইন থেকে পাস হয়ে যেগুলো আসছে ইংলিশ এবং বাংলায়
করা থাকে। এটা হচ্ছে কি বেয়ার অ্যাক্ট, এটা আপনি যে কোনো কোম্পানি কিনতে পারেন, ঠিক আছে, হীরা পাবলিকেশন কিনতে পারেন, সুফি প্রকাশনের বইগুলা ভালো, আমি অ্যাডভাইস করতেছি না। হীরা পাবলিকেশন আমার স্পন্সর হওয়ার পরে আমি সুফি প্রকাশনী মানে বিক্রি করি। তো সুফি প্রকাশনের বেয়ার অ্যাক্ট গুলো ভালো আছে, ঠিক আছে, আমি যেহেতু পড়তেছি আমার কাছে দুইটা বেয়ার অ্যাক্ট আছে, দুই সাইড, হীরা পাবলিকেশনের আছে, সুফি প্রকাশনের মাঝে, মানে আমি ব্যক্তিগতভাবে পড়ি। তো এটা হচ্ছে বেয়ার অ্যাক্ট গুলো হচ্ছে মেইন বই আপনাদের, ঠিক আছে, 7টা সাবজেক্টের মেইন বই, ঠিক আছে, মেইন আইনগুলা ইংলিশে লেখা, আইনগুলা বাংলায় লেখা, এইটা হচ্ছে জাস্ট। আর হচ্ছে গাইড, ঠিক আছে, গাইড হচ্ছে কি আপনি যে কোনো প্রকাশনী কিনতে পারেন, আপনি আইন পাঠ কিনতে পারেন, তারপর হচ্ছে কি ল এক্সাম এক্সপার্ট বুক কিনতে পারেন, মাস্টার প্রিলি মাস্টার কিনতে পারেন, অভাব নাই বাজারে, ঠিক আছে, যে কোনো একটা বই কিনে ভালো করে পড়লেই হয়, ঠিক আছে। তো আমি মনে করেন ল এক্সাম এক্সপার্ট বুক মাহমুদ ওয়াজেদ স্যারের ওটা পড়ি, ওনার লেখা সহজ আছে ভাষাগুলো, তো আমি এটাই সাজেস্ট করি, আমার কাছে যারা বইগুলো নিছে এইটাই সাজেস্ট করছি। তো এইটাই বইয়ের লিস্ট, ঠিক আছে, বইয়ের লিস্ট আহামরি কোনো কিছু না। তো এইটাই হচ্ছে এই 7টা সাবজেক্টের বই, ঠিক আছে, এটা আপনি যে কোনো কোম্পানির যে কোনো আপনার কিনতে পারেন, ঠিক আছে। বেয়ারেক্ট থাকলে বা হচ্ছে কি আপনি মেইন আইনগুলো আপনি ইংলিশে জানতে পারতেছেন, বাংলায় জানতে পারতেছেন, এটা হচ্ছে কি। আর